স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। তালিকা ধরে একের পর এক হত্যাকাণ্ডের পরও ব্লগারদের নিরাপত্তা পুলিশের কোনো উদ্যোগ নেই। উল্টো হত্যার টার্গেটে আছে এমন ব্লগারদের কোনো তালিকা পুলিশের কাছে আছে বা নেই তা বলেছেন আইজিপি। তবে কেউ নিরাপত্তা চাইলে দেয়া হবে। মানবতা বিরোধী অপরাধীদের বিচার ও দণ্ড কার্যকরের দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন যখন তুঙ্গে, তখন খুন হন ব্লগার রাজীব। এরপর সরকার প্রায় 15 জন ব্লগারের তালিকা করে তাদের নিরাপত্তার ব্যবস্থা করে। এদের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়। জামিন পাওয়ার পর তাদের 3 জন দেশ ছেড়েছেন। তারপর সেই তালিকারই একের পর এক ব্লগার খুন হলেও পুলিশ বলছে তাদের কাছে কোনো তালিকা নেই। আপনি যেটা বললেন, যাদের তালিকা তৈরি করা হয়েছে, এরকম তালিকা যদি আমাদের হাতে আসে তাদের সাথে আমরা যোগাযোগ করব। আমাদের কিছু সাজেশন থাকবে, কিছু টিপস থাকবে, সেগুলো দিয়ে তাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। কেউ চাইলে নিরাপত্তা দেওয়া হবে বলছেন আইজিপি। আর ব্লগারদের দাবি, পুলিশ সব জানে, শুধু পরিস্থিতির কারণে নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে না। নিরাপত্তাহীনতা থাকে মনে করে যে কারো টার্গেট হয়েছে, সেগুলি লোকাল পুলিশের সাথে বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের পক্ষ থেকে তার নিরাপত্তার জন্য আমরা ব্যবস্থা নেব। শাহবাগ মুভমেন্ট যখন হয়, শাহবাগ মুভমেন্টের রাজীব হত্যাকাণ্ডের পরপরই হচ্ছে প্রায় 15-16 জন ব্লগারকে হচ্ছে ওই সময় গভর্নমেন্ট নিজ উদ্যোগে নিরাপত্তা দিছিল। তার জন্য কারো অ্যাপ্লাই করতে হয় না। নিরাপত্তা ঝুঁকির মুখে থাকা ব্লগারদের তালিকা সরকারি করেছে বলে দাবি করেন পারভেজ। ব্লগাররা যারা লিস্টেড আছে তারা কিন্তু আসলে সরকারের কিন্তু ট্রাস্ট করে না। ট্রাস্ট না করার তো অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে এই লিস্টটা তো সরকারই বানাইছে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে এই লিস্টটা তৈরি করছিল। একের পর এক একই কায়দায় হত্যার ঘটনায় ব্লগারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তেজগাঁওয়ে জনতার হাতে 2 জন আটক হওয়া ছাড়া খুনিদের কাউকেই গ্রেপ্তার বা চিহ্নিত করতে পারেনি পুলিশ। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে মত প্রকাশের অধিকার না থাকায় দেশবাসীর সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ফোরামের আহ্বায়ক সুলতানা কামাল। সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটে বিচারহীনতার অবসান চাই শীর্ষক এক গোল টেবিল বৈঠকে একথা বলেন তিনি। প্রত্যেকটি যে ঘটনা ঘটেছে সেই দায় মুক্তি যে তারা পেয়েছে সেটা নিরসনে সরকার যেন অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে, কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। প্রতিটি ঘটনা রোধে যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই মানুষগুলিকে বিচারের সম্মুখীন করা হয়। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন হিউম্যান রাইটস ফোরামের সদস্য রঞ্জন কর্মকার। বিস্তারিত জানবো তার কাছে। রঞ্জন কর্মকার, প্রথমেই জানতে চাইব যে এই যে আজকে একটি আহ্বান আপনারা জানালেন, এইটার প্রেক্ষাপট কি? কোন কারণে আপনাদের কাছে যেই মনে হলো যে সরকার যারা স্বাধীন মত প্রকাশ করছে সামগ্রিকভাবে, শুধুমাত্র নিশ্চয়ই আপনারা এখানে ব্লগারদের কথাই বলতে চান না, সামগ্রিকভাবে স্বাধীন মত যারা প্রকাশ করছে তাদের নিরাপত্তা হুমকির মুখে? আমরা যেটা বলতে চাচ্ছি সেটা একেবারে স্পষ্ট। একটা হচ্ছে যারা মুক্ত চিন্তার করেন বা মুক্ত চিন্তা, এই দুটোই কিন্তু আজকাল আক্রান্ত। এবং তাদের আমরা যেটা বলতে চাচ্ছি, সেই মুক্ত চিন্তা যারা করেন তাদেরকে যেমন আমরা রক্ষা করতে পারছি না, ঠিক তেমনি মুক্ত চিন্তাকেও কিন্তু আমরা অগ্রসর করে নিতে পারছি না। এবং আমরা মনে করি এটা একটি মানবাধিকার লঙ্ঘন। এবং এই মানবাধিকার লঙ্ঘনের মধ্য দিয়ে শুধু কিন্তু একজন মানুষের অধিকার হরণ করা হচ্ছে তাই না, আমাদের দেশের যে সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারটাকেও কিন্তু আমরা চর্চা করতে পারছি না। তো এইখানে আমরা যেটা বলতে চাই, পরিষ্কার করে বলতে চাই, যে যারা মুক্ত চিন্তা করবে বা মুক্ত চিন্তার মানুষগুলোকে যারা এটাকে প্রতিরোধ করতে চায় এবং তাদেরকে হত্যা করতে চায়, তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে। এবং যারা হত্যাকারী তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির বিধান করতে হবে। রাষ্ট্র যখন সেটা দিতে ব্যর্থ হয় অথবা সেই জায়গাটায় যেতে পারছে না, তখনই কিন্তু মানবাধিকার কর্মীরা, আমরা মনে করি এখানে রাষ্ট্রকে সজাগ করা, জনগণকে উদ্বুদ্ধ করা এবং এর বিরুদ্ধে সচেতন গড়ে তোলার দায়িত্ব মানবাধিকার কর্মীদের। আমরা মনে করি মানবাধিকার কর্মীরা আজকের যে আমরা রাস্তায় নেমেছি তা, এবং আমরা যে আজকের সংবাদ প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে চাচ্ছি, তার মূল কারণটা হচ্ছে মুক্ত চিন্তার
যে অগ্রসর চলমান যে প্রক্রিয়া সেটা যাতে বজায় থাকে বাংলাদেশে, এবং মুক্ত চিন্তা যারা করেন সেই মানুষগুলো যাতে স্বাধীনভাবে মুক্ত চিন্তা করার অধিকারটা ভোগ করতে পারেন। মুক্তচিন্তার মানুষের উপরে যে আঘাত আসতেছে এবং যারা এই আঘাতটা করছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখছি যে খুব আগের থেকে কোনো কিছু না জানিয়ে অতর্কিত আক্রমণ করার ঘটনাগুলি ঘটছে বেশি। কিন্তু আমরা জানি যে মুক্তচিন্তার মানুষরা বিশেষ করে ইন্টারনেটে তাদের অ্যাক্টিভিটিস এগুলি থেকেই এই ধরনের ঘটনা ঘটছে। ফলে আগের থেকে নেটওয়ার্কে বা ইন্টারনেটে এই ধরনের কোনো হুমকি পাচ্ছে এরকম তথ্য কি আপনারা পাচ্ছেন? আমার মনে হয় যে এইটা হঠাৎ করে ঘটেনি। আমরা যদি দেখি আমরা 2013 সালের মার্চ মাসে একটি 9 সদস্যের একটি কমিটি গঠন করে সরকার, এবং এই ক্ষেত্রে কমিটির নামটি যদি আমরা স্মরণ করি তাতে দেখব যে পবিত্র ইসলাম ধর্ম এবং মহানবী হজরত মুহাম্মদ সম্পর্কে আপত্তিকর মন্তব্যকারী ব্লগার ও ফেসবুক ব্যবহারকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ কমিটি। এই কমিটির আহ্বানে কিন্তু 84 জন ব্লগারের একটি তালিকা তৈরি করে কমিটি থেকে, এবং সেটা কিন্তু সরকারের কাছে জমা দেয়, এবং শুধু জমাই দিচ্ছে না, সেটা কিন্তু পরবর্তীতে আমরা দেখি প্রেসের মাধ্যমে জনগণ সেটা জানে, এবং একটি লিফলেট করেও কিন্তু তাদের নামে তারা নাস্তিক তালিকা তৈরি করে প্রচার করে। তো সুতরাং এটাকে কিন্তু হঠাৎ করে ঘটছে না, এটা 2013 রঞ্জন সাল কর্মকার, থেকে। আমি এই ঘটনাটা হঠাৎ করে বলছি না, আমি যারা আক্রমণ করছে তারা অতর্কিতে আক্রমণ করছে, কোনো ধরনের ধরেন আগের থেকে হুমকি দেওয়া বা এই ধরনের ঘটনাগুলি ঘটছে না। সেই জন্য বলছি যে যেটা পুলিশ মহাপরিদর্শক আজকে বলেছেন যে কেউ হুমকি পেলে, কেউ নিরাপত্তা চাইলে তারা দিতে পারেন, কিন্তু ঘটনাগুলি তো সেরকম দেখছি না আমরা। না, আপনি কখন আক্রান্ত হবেন সেটা কিন্তু কেউ বলে সে আক্রান্তকারী সে জানাবে না, কিন্তু আপনি যে আক্রান্ত হতে পারেন সেটা কিন্তু তারা অনেক আগেই জানান দিয়েছে, এবং তারা কিন্তু লিস্ট করে আমাদের সকলের কাছে পরিষ্কার করেছে এদেরকে আমরা আক্রমণ করব। সুতরাং কখন আক্রমণ করছে এটা হয়তো পুলিশ না জানতে পারে, উনি ঠিকই বলেছেন আমরা জানতে পারছি না, কিন্তু ওনার কাছে তো 84 জনের লিস্টটা আছে যে তারা আক্রান্ত হতে পারেন, তার জন্য কি আমরা প্রতিরোধ গ্রহণ করলাম সেটা কিন্তু একটু ভাবতে হবে। আক্রান্ত হলে আপনাকে রক্ষা করব, কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন তার জন্য আপনার পাশে দাঁড়াবো না, রাষ্ট্র তার পাশে দাঁড়াবে না, এটা কিন্তু হতে পারে না। ফলে এই 84 জনের নিরাপত্তার জন্য কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আপনারা পুলিশ বা সরকারের কাছে করছেন কিনা? আমরা অবশ্যই মনে করি যে এই 84 জনের একটু নিরাপত্তার ব্যাপারে সরকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত এই মুহূর্তে। আমরা মনে করি যে এই মুহূর্তে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আপনারা জানেন, এবং আমরা এটাও বলতে চাই যে এর মধ্যে 84 জনের মধ্যে অনেকেই কিন্তু এখন দেশ ত্যাগ করতেও বাধ্য হচ্ছেন, কারণ তারা জীবনের হুমকির তাদের একটা বড় জায়গায় আসছে, পরিবারের সদস্যরা তাদেরকে বাধ্য করছেন এই দেশ ছেড়ে যেতে। সুতরাং রাষ্ট্রের দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব তাদেরকে কিভাবে রক্ষা করবেন এটা অবশ্যই তাদেরকে ভাবতে হবে। এবং আমরা যেটা আরেকটা কথা বলছি, যারা ইতিমধ্যে যারা আমাদের ছেড়ে চলে গেছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশনের মাধ্যমে তদন্ত কাজ সম্পাদন করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং এটা যদি আমরা করতে না পারি, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারি, তাহলে এই যে যাদেরকে আমরা রক্ষা করতে চাচ্ছি তাদেরকেও কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। জনাব রঞ্জন কর্মকার, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।